আসসালামু আলাইকুম। আসলে উচ্চকক্ষের একটা উপযোগিতা তৈরি হয়েছে, সেটার যদি ব্যাকগ্রাউন্ড বলি, আমরা বাংলাদেশের রাজনীতিকে যদি ফলো করে থাকি, এখানকার একটা বড় সংকট দলীয়ভাবে 2/3 মেজরিটির বলে সংবিধান সংশোধন করতে পারার ক্ষমতা। এটা আমাদেরকে অনেক ভুগিয়েছে। আমাদের এমন অনেকগুলো সংশোধনী হয়েছে যেই সংশোধনীগুলো শুধুমাত্র একটা দলের আদর্শ চিন্তা এবং একটা দলের কর্মসূচি পরিকল্পনাকে মাথায় রেখে এটা করা হয়েছে, কিন্তু সংবিধান তো সেই জিনিস নয়। সংবিধান এমন কিছু মূলনীতির সমষ্টি যেখানে মোটা দাগে পিপলস উইল তার একটা রিফ্লেকশন থাকবে। কিন্তু যখন আমরা দেখি এই সংবিধানকে যারা 2/3 মেজরিটি পেলেন তারা তাদের মতো করে পরিবর্তন করতে পারেন, সেটা আমাদের এখানে একটা সংকট তৈরি করে। এই সংকট যেমন তৈরি করেছে বিচারপতিদের বয়স বৃদ্ধি করার সংশোধনীর মধ্য দিয়ে, যেটা আসলে আমাদেরকে 1-11-র মতো একটা পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এই সংকট পরবর্তীতে যখন 75 সংশোধনী হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। খেয়াল করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন নিয়ে আসা হলো, তখন কিন্তু বাংলাদেশের তখনকার সময়ের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সকলের মধ্যে একটা মতৈক্যের মধ্য দিয়ে এটা নিয়ে আসা হলো। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বামপন্থী সংগঠন সবার একটা মতামত ছিল। কিন্তু যখন বাতিল করা হলো, তখন শুধুমাত্র আওয়ামী লীগের ইচ্ছাতেই এটাকে বাতিল করা সম্ভব হলো। তার পেছনে অন্যতম বড় কারণ, আওয়ামী লীগ 8-এর নির্বাচনের মধ্য দিয়ে তারা 2/3 মেজরিটি পেয়ে গেছে, তারা যা খুশি তাই করতে পারলো। শুধু এই জায়গাটাতে না, 75 সংশোধনের মধ্য দিয়ে এত বড় বড় কিছু পরিবর্তন নিয়ে আসা হলো, সংবিধানের 1/3কে আর পরিবর্তনই করা যাবে না এমন বিধান যুক্ত করা হলো এই সংবিধানের মধ্যেই। পরবর্তী সংসদ তাদেরকে আসলে বাধ্য করা হলো একটা পূর্ববর্তী সংসদের সংশোধনের মধ্য দিয়ে। এই যে বাংলাদেশে স্বৈরশাসন চলে আসা, ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া, এই সব কিছু এটাকে ভ্যালিডেটেড করা হতো সাংবিধানিক একটা সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই জায়গাটাতে কিভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করা যায়, তারই একটা স্বরূপ আমরা উচ্চকক্ষে পাবো, যদি সেই উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হয়। মূল কথা হলো, আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এই সব উপযোগিতা একটা শর্তের উপরে নির্ভরশীল, সেটা হলো উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব হবে। যদি এই পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে, তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। আমরা বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে যে বিভিন্ন দলের সঙ্গে তাদের সমর্থনের বিষয়টা দেখি, সেটা কখনোই এমন নয় যে এটা কোনো একটা দলকেই এককভাবে 50% ঊর্ধ্বে মানুষ তারা সমর্থন করেন, এটা সম্ভব হয়নি। সেক্ষেত্রে কোনো দল যদি নিম্নকক্ষে 2/3 মেজরিটিও পায়, তাহলে সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হলে উচ্চকক্ষে যেহেতু তার সিম্পল মেজরিটিও ইভেন থাকে না, অন্য যে দলগুলো আছে আদত বিরোধী দল, তাদের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়। এটা একটা বড় ধরনের সাংবিধানিক সংকট থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে, সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ আইনটা কতটুকু ভালো হলো, কতটুকু খারাপ হলো, সেই বিষয়গুলো নিয়ে উচ্চকক্ষে আলোচনার একটা দীর্ঘ সুযোগ আছে। হতে পারে যে উচ্চকক্ষ নিম্নকক্ষের কোনো একটা আইন সেটাকে চূড়ান্তভাবে আটকিয়ে রাখতে পারবে না। যদি উচ্চকক্ষ কোনো একটা আইন
সেটার ব্যাপারে তাদের আপত্তির কথাও জানান, সেটা পাশ হিসেবে গৃহীত হবে। কিন্তু এই যে একটা আলোচনার পরিসর তৈরি, অনেকগুলো কালো আইন হওয়া থেকে রক্ষা করতে পারবে। আমরা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা দেখি, সেই সময়টাতে যদি নিম্নকক্ষে এটা পাশ করার পরে উচ্চকক্ষে আমরা যদি 2008-এর ইভেন্ট নির্বাচনের আমরা সংখ্যানুপাতটাকে বিবেচনায় নিই, বিএনপির অন্তত 33 উচ্চকক্ষে থাকতেন। তারা যেহেতু বিরোধী দল এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এই নিপীড়নটা করার সুযোগটা আওয়ামী লীগ খুঁজত, অবশ্যই সেই জায়গাটাতেই একটা বড় ধরনের প্রতিরোধের জায়গা তৈরি হতে পারত। হয়তো সেটা আইনগতভাবে শতভাগ কার্যকর হতো না, যেহেতু নিম্নকক্ষই এখানে সর্বেসর্বা, কিন্তু তারপরেও এটা জনপরিসরে একটা চাপ তৈরি করতে পারত এবং এই চাপকে মোকাবেলা করে যারা ক্ষমতাসীন আছেন নিম্নকক্ষের মেজরিটির ভিত্তিতে, তাদের ক্ষমতা পরিচালনা করা অতটা স্মুথ হতো না, তাদের এতটা অথরিটেরিয়ান হয়ে যাওয়ার সুযোগ হতো না। তারা এই জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসতে পারতেন। এর বাইরে গিয়ে আরো একটা বিষয় আছে, রাজনৈতিক সংস্কৃতির বিষয়। আমরা বাংলাদেশের পূর্বেকার যে রাজনীতি দেখেছি, সেখানে পলিসি ডায়ালগ বরং পেশি শক্তি ছিল মুখ্য বিষয়। তারা কতটা শক্তিশালী, কতটা জনবল, কতটা তাদের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন, এই বিষয়গুলোই ক্ষমতায় আসা না আসার বিষয়গুলোকে নির্ধারণ করত। কিন্তু প্রতিনিধিরা থাকছেন, তারা সেই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই সংসদে বসে যে কথা বলার একটা পরিসর তৈরি করতে পারলেন, সেটা পরিবেশ তৈরি করবে। ইভেন বাংলাদেশে কোনো আইন পাশ করার সময়টাতে নিম্নকক্ষে যতটা না আলাপ আলোচনা হয়, আমার ধারণা উচ্চকক্ষে তার থেকেও স্পিকার, ডেপুটি স্পিকার, তাদের কিন্তু এর বাইরে গিয়েও আরো কিছু কর্মপরিধির বিষয়ে আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি। কিছু নিয়োগ কমিটি আছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে, সেই নিয়োগ কমিটিতে, সেই নিয়োগ অথরিটি হিসেবে তাদের কিন্তু ভূমিকা থাকবে। বাংলাদেশে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ।